নিয়ম ভেঙে ইন্টারনেট সংযোগ দেওয়ার কারণে দুর্বল হয়ে পড়ে কেন্দ্রীয় ব্যাংকের সুইফট সিস্টেমের নিরাপত্তা, যার সুযোগ নেয় বিদেশি হ্যাকার চক্র। সুইফট সিস্টেম নিয়ন্ত্রণে নিতে পাঠায় ফিশিং লিংক। এই ফাঁদেও পা দেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। আবার রিজার্ভ চুরি যাওয়ার পর ঘটনা ধামাচাপা দিতে জোর চেষ্টা চালান গভর্নর সহ কয়েকজন। এসব ভূমিকার কারণে সিআইডির রিজার্ভ চুরির অভিযোগপত্রে নাম এসেছে ৯ কর্মকর্তার। মিসবাহ হাসানের রিপোর্ট। ২০১৬ সালের মে মাসে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $10,10,00,000 চুরি করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনার ৪০ দিন পর মামলা হয় মতিঝিল থানায়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডিকে। দীর্ঘ ১০ বছর পর যার অভিযোগপত্র প্রস্তুত করে সংস্থাটি মতামতের জন্য পাঠিয়েছে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে। অভিযোগপত্রে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বড় এ সাইবার চুরির পুরো প্রক্রিয়া। কর্মকর্তারা জানান, অর্থ লেনদেনের সুইফট ব্যবস্থায় ইন্টারনেট সংযোগ দেওয়ার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা আন্তর্জাতিক নিয়ম অমান্য করেই সংযোগ দেয়, যা রিজার্ভ চুরির পথ তৈরি করে। সেই ইন্টারনেটের মাধ্যমে লোভের ফাঁদ ফিশিং লিংক পাঠায় হ্যাকাররা। লিংক ওপেন করে রিজার্ভ চুরির সুযোগ দেন ডিলিং রুমের কর্মকর্তারা। সুইফট সিস্টেম নিয়ন্ত্রণ নিয়ে গভীর রাতে ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকা সরিয়ে নেয় হ্যাকাররা। রিজার্ভ চুরি জেনে যাওয়ার পর ধামাচাপা দিতে চেষ্টা করেন গভর্নর সহ ঊর্ধ্বতনরা। ভারত থেকে সাইবার বিশেষজ্ঞ এনে তথ্য মুছে ফেলার চেষ্টা করেন, গড়িমসি করেন মামলা দায়েরেরও। তৎকালীন গভর্নর আতিউর রহমান ছাড়াও অন্যান্য কর্মকর্তারা হলেন কেএম আব্দুল ওয়াদুদ, শুভঙ্কর সাহা, রেজাউল করিম, জোবায়ের বিন হুদা, এম এ আসাদুজ্জামান, মেজবাউল হক ও আবুল কাশেম। তাদের গাফিলতি হোক বা ইন্টেনশনালি হোক, যাতে কখনোই প্রতিষ্ঠান বা রাষ্ট্রের কোনো ক্ষতি করার মতো ধৃষ্টতা যাতে দেখাতে সাহস না পায়, এর জন্য একটা এক্সাম্পল আমাদের কাছে খুবই দরকার। আমার মনে হয় এই যে ড্রাফট রিপোর্ট আমরা দেখলাম, এবং এর মাধ্যমে তদ্রূপ একটি দৃষ্টান্ত স্থাপনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ ব্রিফিংয়ে জড়িতদের শাস্তি দাবি করেন মুখপাত্র। যে সকল ব্যক্তি প্রতিষ্ঠানের কথা অভিযোগে আনা হলো ড্রাফটে এবং চূড়ান্ত রিপোর্টে এবং চার্জশিটে যাদের নাম বা প্রতিষ্ঠান আসবে, অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অবস্থান তাদের বিপক্ষেই হবে, এবং সেটা দেশি হোক বিদেশি হোক, আমাদের নিজস্ব এক্স এমপ্লয়ি হোক অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি হোক, সবার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি হবে সমান। আমরা ধরে নিব এই ব্যক্তি বা প্রতিষ্ঠানদের কারণেই বাংলাদেশ ব্যাংক আর্থিকভাবে এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিআইডির অভিযোগপত্রে নাম এসেছে মোট ৬৪ জনের, যার ১০ জন বাংলাদেশি। হ্যাকার চক্র ও বিদেশি ব্যাংক কর্মকর্তাদের ছাড়াও অভিযুক্ত হয়েছেন ভারতের সাইবার বিশেষজ্ঞ রাকেশ আস্তানা। চুরি হয়ে যাওয়া $10,10,00,000 ফেরত এসেছে মাত্র $2 কোটি। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। সরকারি ১২২ প্রতিষ্ঠানে পুঞ্জীভূত ঋণ ছাড়িয়েছে ৮,৩৩,০০০ কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেটের চেয়েও বেশি। আর এসব ঋণের ৩৫% উচ্চ ঝুঁকিতে। এছাড়া অতি উচ্চ ঝুঁকিতে প্রায় ২৭%। সরকারের মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতে উঠে এসেছে এ তথ্য, যাতে বলা হয় ৬০টি নিরীক্ষায় মিলেছে ত্রুটিপূর্ণ তথ্য। ইমদাদ হোসেনের প্রতিবেদন। স্বাধীনতার পর দেশের শিল্পায়ন ও শোভন কর্মসংস্থানে বড় ভূমিকা ছিল রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠানগুলোর, কিন্তু সময়ের সাথে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা আর প্রযুক্তিগত দুর্বলতার কারণে সেগুলোই এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। কারণ প্রতি বছর টিকিয়ে রাখতে দিতে হয় বিপুল ভর্তুকি, যা চাপ বাড়াচ্ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়। সরকারি এসব প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই এখন লোকসানে জর্জরিত, এমনকি বন্ধ করে দেওয়ার পরও টানতে হচ্ছে সেই ঘানি। মধ্যমেয়াদী নীতি বিবৃতির তথ্য অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে এরকম ১২২ প্রতিষ্ঠানে মোট দায় ৮,৩৩,২১৬ কোটি টাকা, যা চলতি ২০২৫-২৬ অর্থ বছরের মোট বাজেটের চেয়েও বেশি। এই ঋণের সবচেয়ে বড় অংশ বা ৩.৫ লাখ কোটি টাকা সাবসিডিয়ারি ঋণ চুক্তির। বিশ্লেষকরা মনে করেন, ক্ষয়িষ্ণু এসব প্রতিষ্ঠান জোর করে টিকিয়ে রাখা অযৌক্তিক। ব্ল্যাঙ্কেট প্রাইভেটাইজেশন এজেন্ডার কারণে এখান থেকে কিন্তু যেগুলো বিশ্বব্যাংক ইত্যাদি অনেক সময় পুশ করে,
সেইখান থেকে অনেক সরকার এগুলোতে আগায় না। আবার এরা একটা ভেস্টেড গ্রুপও, এখানে যারা কাজ করে তারাও কিন্তু এটাতে কোনো পরিবর্তন আনতে দিতে চায় না। এখানে রাজনৈতিক সাহসের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয় এসব ঋণের 35.48% উচ্চ ঝুঁকিতে, আর অতি উচ্চ ঝুঁকিতে প্রায় 27%। 122 প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা করেছে মাত্র 37টি, আর 24টি ধারাবাহিকভাবে আর্থিক সংকটে। এছাড়া নিরীক্ষায় পাওয়া তথ্য উপাত্ত ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এই বিশ্লেষক মনে করেন অবস্থার উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছাও। রাজনৈতিক সাহস দেখিয়ে এই যে স্টেট ওন এন্টারপ্রাইজ নিয়ে একটা জোরালো সিদ্ধান্তের দিকে দেওয়া দরকার। যেগুলো কাজ করছে না, যেগুলো কম কাজ করছে, সেগুলোর ব্যাপারে একটা সুনির্দিষ্ট পর্যালোচনা ভিত্তিক একটা সিদ্ধান্তে আসা দরকার। রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানে কাঠামোগত প্রতিবন্ধকতা ও জবাবদিহিতার ঘাটতির কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। দুর্বল রাজস্ব আদায়, অতিরিক্ত ব্যয় আর বিদেশি অর্থায়নের সংকটে আসছে অর্থ বছরে বাজেট ঘাটতি হতে পারে 4 লাখ কোটি টাকা, যা সরকারি হিসাবে চেয়ে অন্তত 1.5 লাখ কোটি বেশি। বাজেট পরবর্তী আলোচনায় এ তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা র্যাপিড বলা হয়, অর্থনীতি পুনরুদ্ধার জরুরি, তবে আগে ফেরাতে হবে স্থিতিশীলতা। এ সময় উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর মাধ্যমে রাজস্ব আদায়ে নতুন মডেলে জোর দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। প্রস্তাবিত বাজেটের সম্পদ, চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা সহ নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সামনে রেখে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। 9,38,000 কোটি টাকার ওই ব্যয় প্রস্তাবে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের বাজেট আলোচনায় বলা হয়, সরকারের ঘোষিত বাজেট ঘাটতি বাস্তবতার চেয়ে কম। কেননা এনবিআরের 1 লাখ আর বিদেশি অর্থায়নে অন্তত 50,000 কোটি টাকা ঘাটতি ধরলে মোট তা দাঁড়াতে পারে প্রায় 4 লাখ কোটি টাকা, যা জিডিপির 6.5%। এনবিআর রাজস্ব ঘাটতি 1 লাখ কোটি টাকা হবে। এটার সঙ্গে বিদেশি থেকে যে আমরা ঋণ নেওয়ার কথা বলা হয়েছে, আমরা মনে করি সেই ঋণও পুরোটা পাওয়া যাবে না, যেটা মনে করা হচ্ছে পাওয়া যাবে। আমি মনে করি যে আগামী বছরে আমরা খুব ভালো করলেও আমরা যে কোনো বিদেশি ঋণ আনতে পারবো এবং আমাদের যে লক্ষ্যমাত্রা সেটার মধ্যে 50,000 কোটি টাকার একটা ঘাটতি থাকবে। মূল্যস্ফীতি, রাজস্ব, জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য পূরণও কঠিন হবে জানিয়ে আলোচকরা বলেন, অর্থনীতি পুনরুদ্ধারের আগে স্থিতিশীলতা ফেরানো জরুরি। এ সময় ব্যবসায়ীরা জানান, বাজেটে কর কাঠামোয় বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, তবে বিদেশি বিনিয়োগ আনতে হলে কমাতে হবে কর্পোরেট কর হার। রিকভারি নেসেসারি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কি স্ট্যাবিলাইজেশনটাকে গুরুত্ব কম দিচ্ছি কিনা। যদি আমরা স্ট্যাবিলাইজেশনে যথেষ্ট পরিমাণে গুরুত্ব না দিয়ে রিকভারি বা গ্রোথকে যদি বুস্ট করতে চাই, তাহলে কিন্তু আমরা ওই মূল্যস্ফীতিকে কমিয়ে আনতে পারবো না। কাজে অর্থনীতির যে স্ট্যাবিলিটি বা স্থিতি, সেটা অর্জন করাটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। কর্পোরেট ট্যাক্স রেট এখনো 27%-এ, ভিয়েতনাম যেখানে 20%। আমরা যদি সত্যি সত্যি বিদেশি বিনিয়োগ বা দেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে চাই, সেটা এই বছর থেকে কমিয়ে এটা একটা গ্লাইডিং স্কেলে কমানোর একটা আমরা একটা অ্যানাউন্সমেন্ট আশা করছিলাম, সেটা আমরা পাইনি। ঋণের বোঝা চাপিয়ে অর্থনীতিকে নুব্জ করে দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর নানা উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বাজেটে। বিনিয়োগ থেকে উৎপাদন থেকে কর্মসংস্থান থেকে করের হার না বাড়িয়ে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ বৃদ্ধি, এইটাই হচ্ছে নতুন মডেল। 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা তদারকির দাবিও জানানো হয় সেমিনারে। মইনুল হাসান, ৭১, ঢাকা। প্রস্তাবিত বাজেটে অস্বাভাবিক মাত্রায় রাজস্ব আহরণ লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদ সম্মেলনে একথা বলেন বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফিকির সভাপতি রূপালী হক চৌধুরী। জানান, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য 6.5%, সেখানে 20% রাজস্ব আহরণ বৃদ্ধি খুবই চ্যালেঞ্জিং হবে। এক্ষেত্রে বরাবরের মতোই এনবিআর প্রকৃত করদাতাদের উপর নানামুখী চাপ সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই জন্য আগামীতে ঘাটতি পূরণে নতুন সোর্স নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। এছাড়া কর্পোরেট কর হার উচ্চ স্তরে থাকায় অস্বস্তি প্রকাশ করে ফিকি।
সংগঠনটির মতে সিগারেট, কোমল পানীয় জাতীয় পণ্যে কর বাড়ানো ঠিক হয়নি। তবে মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাজেটে ইতিবাচক প্রতিশ্রুতি থাকার সরকারকে সাধুবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। যখন অর্ধেক পথে গিয়ে দেখা যায় যে আমাদের রেভিনিউ কালেকশন ওইভাবে হচ্ছে না, তখন ওনার এনবিআর বিভিন্ন খাতে বিভিন্ন রকমের ট্যাক্স ইম্পোজ করেন। এটা স্টার্টস ফ্রম দ্য সাপ্লিমেন্টারি ডিউটি টু অন্য রকম ডিউটি, আমি অত ডিউটির নামও বলতে পারছি না। সুতরাং তাতে করে হয় কি, যারা দিচ্ছে না করের আওতার বাইরে, তারা করের আওতার বাইরে থেকেই যায়, কারণ এক্সিস্টিংয়ে দিচ্ছে না, আবার নতুন করে কি দেবে, তখন এক্সিস্টিং ট্যাক্স পেয়ারের উপরে অতিরিক্ত চাপ পড়ে। এবং এই অতিরিক্ত চাপ পড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যারা ভালো করছিলেন অনেক ধরনের কোম্পানি, তাদের কিন্তু একটা ডিক্লাইনিং ট্রেন্ড ধরা পড়ছে। রাজনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা আর অবকাঠামো উন্নয়নের দিক থেকে প্রধানমন্ত্রীর চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এতে অগ্রাধিকার পাবে দেশটি থেকে বিনিয়োগ আনার বিষয়টি। এফডিআই নিয়ে আয়োজিত এক কর্মশালায় কথা বলেন উইডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, চীনা বিনিয়োগের জন্য নবায়নযোগ্য জ্বালানি, পরিবহন, বস্ত্রশিল্প সহ বেশ কিছু খাতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পূর্ব পরিকল্পিতভাবে অগ্রসর হওয়ায় এবারের সফরে চীনা উদ্যোক্তারা পুরোপুরি আস্থা পাবেন এবং স্বল্প সময়ে বিনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী সোমবার প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছে বিডার নির্বাহী চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি আরও জানান, দামি সিগারেটের শুল্ক বাড়ায় বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারের সবাই আসলে এখন অ্যাক্টিভলি ইনভলভ। সো যতটুকু করা যায় সম্ভব আমরা করার চেষ্টা করছি, যত দ্রুত করা সম্ভব। আর জ্বালানির সমস্যাগুলো, এটা মধ্যে আমি আগে বলেছি, জ্বালানির কোনো সমস্যা ওভারনাইট সলিউশন করা সম্ভব না। আপনি একটা এফএসআরইউ বসাতে চান, এফএসআরইউ বসাতে মিনিমাম 18 মাস সময় লাগে। কাজ আজকে যদি শুরু হয় তাও 18 মাস লাগে। সো 1.5 থেকে 2 বছরের নিচে কোনো সলিউশন সেট নেই এই মুহূর্তে। সো আমরা যাই কাজ করা শুরু করি, আমাদের শুরু করতে হবে যাতে 2027-28 এক সময় গিয়ে আমাদের জ্বালানি সংকটটা কেটে যায়। চলতি অর্থবছর এখন পর্যন্ত দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছে $34.5 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের চেয়ে 18% বেশি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। এদিকে চলতি মাসের 17 দিনে দেশে $181 কোটি পাঠিয়েছেন প্রবাসীরা, যা গেল বছরের একই সময় ছিল $175 কোটি, অর্থাৎ বছর ব্যবধানে বেড়েছে 3.5%। উল্লেখ্য, টানা 6 মাস ধরে $3 বিলিয়ন বেশি পাঠাচ্ছেন প্রবাসীরা। গেল মে মাসেও যা ছিল $342 কোটি উপরে। ভ্যাট সমন্বয়ের পর ভরিতে 2,500 টাকা বাড়ল স্বর্ণের দাম। ফলে আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরির জন্য গ্রাহকদের গুনতে হচ্ছে 2,32,930 টাকা। এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের স্বর্ণের দাম 2,22,490 টাকা, আর 18 ক্যারেটের স্বর্ণের দাম হচ্ছে 1,91,056 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির 1 ভরি রূপার দাম 3,324 টাকা নির্ধারণ করে দেয় বাজুস। উল্লেখ্য, আগের 5% ভ্যাট পরিবর্তন করে ভরির প্রতি 2,500 টাকা নির্ধারণ করা হয় প্রস্তাবিত বাজেটে, আর সেটি কার্যকর করল বাজুস। বিশ্বব্যাপী সরবরাহ সংকটে দাম বেড়েছে ইলেকট্রনিক চিপের, যার প্রভাব পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের উপর। তাই চাপ সামলাতে পণ্যের দাম বাড়তে পারে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ব্যয় বাড়বে ক্রেতাদের। বিশ্বজুড়ে সমাদৃত প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পণ্য অনেকের মতে জনপ্রিয়তার একটি অংশ ব্র্যান্ড ইমেজ ও সামাজিক মর্যাদার সঙ্গেও জড়িত, যে কারণে পণ্যের দাম বরাবরই বেশি। তবে এবার এই দাম আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক, যার প্রধান কারণ চিপের সংকট এবং বাড়তি দাম। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক সাক্ষাৎকারে টিম কুক জানান, বিশ্বব্যাপী বেড়েছে চিপের দাম, যা দীর্ঘদিন ধরে নানাভাবে সমন্বয় করা গেলেও এখন আর সম্ভব হচ্ছে না। ফলে বাড়াতে হবে পণ্যের দাম, যদিও কবে থেকে তা কার্যকর করা হবে সে বিষয়ে স্পষ্ট করেননি তিনি। কুক জানান, একদিকে সরবরাহ কমছে, অন্যদিকে গ্রাহকদের ডিভাইসের চাহিদা বাড়ছে, ফলে মেমোরি চিপ নির্মাতারা দাম বাড়িয়ে দিচ্ছেন। চীনে বেশ কয়েকটি বড় কোম্পানি থাকলেও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধের কারণে মার্কিন প্রতিষ্ঠানগুলোর সাথে তাদের কাজ করা কঠিন হয়ে পড়ছে। ট্রুথ সোশ্যালে এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রেই মেমোরি চিপের উৎপাদনে ইন্টেলের সাথে যৌথভাবে কাজ করতে সম্মতি জানিয়েছে অ্যাপল। দীর্ঘ 1 বছরের আলোচনার পর গত মাসে এই চিপ উৎপাদনের জন্য একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুইটি। গত বছর ট্রাম্প প্রশাসন ইন্টেলের 10% শেয়ার কিনে নেয় এবং যুক্তরাষ্ট্রে কারখানা নির্মাণে প্রায় $10 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করে। এখন পর্যন্ত অ্যাপল এনভিডিয়ার ব্যবহৃত চিপগুলো উৎপাদন করে তাইওয়ান ভিত্তিক প্রতিষ্ঠান TSMC।
নুসরাত মৌমি, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।